আসসালামু ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছিলেন? জি স্যার। তোদের কলেজ বলে আর খুলবে না শুনলাম, অটো পাস দিবে। না না স্যার, অটো পাস কেন দেবে স্যার? আমাদের তো টেস্ট পরীক্ষাও হয় নাই, অটো পাস দিবে না। টেস্ট লাগে না, এই টেস্ট অটো দিবে, যে এদের ফর্ম ফিল আপও লাগবে না, টেস্টও লাগবে না, অটো পাস। আরে না স্যার। আরে স্যার। তাহলে পড়াইতেছেন কেন? বাদ দিয়ে আমরা পড়া। না, জ্ঞান অর্জনের জন্য পড়াইতেছে, আমি কি তোদের পাস করার লেগে পড়াই? কি যে কয় মেয়েটা, তোরা কি পাস করার জন্য পড়াস বলতো? তো জ্ঞান অর্জনের জন্য আইসিডি জাস্ট পাস করার জন্যই পড়ি, আমি শিওর। কি কস? আইসিটি তোরা পাস করার জন্য পড়াস? জি স্যার। তাহলে পাস করানোর জন্য পড়া হইলে পড়া শেষ তোদের। কবে কেমনে? যেটি পড়ছো যেটি দিয়ে পাস করে আর উল্টে যাবো। না না, পাস বলতে আর কি স্যার, ওই তো রেজাল্ট আর কি। ও আচ্ছা, রেজাল্ট। পাস বলতে ভালো রেজাল্ট, তাই না? জি স্যার। এটা আমি বুঝিনি আসলে, দুঃখিত। স্যার আমাদের কি নাম্বার বন্টন কি আলাদা হবে? যেমন বাংলা দুইটা এক হবে, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এক, বা ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র এক, এরকম হবে কি? হইতে পারে, আইসিটি প্রথম পত্র দ্বিতীয় পত্র এক হইলো। আইসিটি তো স্যার একটাই, ওইটা তো কমাবে। আইসিটি দেখা গেল চ্যাপ্টার দিল মাত্র 1, 2 আর 6। তাহলে তো স্যার ভালোই ভালো হতো, অনেক ভালো হয়। স্যার নাম্বার তোলা টাফ হয়ে যাবে, ওগুলোতে নাম্বার কম উঠে। ঠিক আছে, কারণ এখানে প্রচুর লিখতে হয়, স্যাররা নাম্বার দিতে চায় না পরে। এখানে নাম্বার কম উঠবে। আচ্ছা শোনো, আমার মতে কি জানো, তোমরা কিন্তু হয়তোবা সময়, কলেজে ক্লাস হয় নাই কিন্তু অলরেডি কিন্তু তোমরা সময় পাইছো, তোমাদের না কমানো উচিত, আমার ব্যক্তিগত মতামত এটা। এখন এটা এটা আবার শিক্ষা মন্ত্রণালয়কে জানাইতে যায় না আপনার না কাছে না না, এটা ব্যাখ্যাটা কি? এটা ব্যাখ্যাটা আমি বলি, ব্যাখ্যা বলার সুযোগ দিবি তো। ব্যাখ্যাটা হলো যে তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য পড়তে গেলে পুরোটাই পড়তে হবে, তাই না? আর তোমরা তো মোটামুটি কিন্তু সবাই পুরোটাই কম বেশি পড়ে ফেলছো। হ্যাঁ, কিন্তু এখন স্যার নতুন নির্দেশনায় বলা হয়েছে না যে যেটা দিয়ে পরীক্ষা দেব ওইটা দিয়ে অ্যাডমিশন দিব, এরকম কিছু একটা তো নতুন বলছে। নির্দেশনা আসছে। আমি তো কোথায় জানি, দেখলাম, কে জানি বললো আমি তো শুনলাম 4 তারিখে দিবে। আচ্ছা দেখি কি আসে। যাই হোক, আসলে নাই, এত চিন্তা করার কিছু নাই, তাই না? স্যার আমাদের কি অটো পাস হওয়ার কোনো সম্ভাবনা আছে আপনার মনে হইতেছে? আমার কাছে তো 100% মনে হইতেছে। স্যার আমার কিন্তু মনে হয় না, কারণ আমাদের সবাই তো না করে, আপনি কিভাবে বলতেছেন? সবাই না করে, তাহলে আমার 100% মনে হইতেছে যে তোদের অটো পাস দিবে না, পেনড্রাইভটা দাও। স্যার এসএসসি রা তো আন্দোলন করতেছে অটো পাসের জন্য, তাদের কি অটো পাস হবে? না, আর কোনো অটো পাস নাই। ঠিক আছে স্যার, না হইলে ভালো হয়। স্যার অটো পাস দেওয়ার মতো টাকা সরকারের কাছে নেই। অটো বাস? জি স্যার, অটো পাস দেওয়ার জন্য তো স্যার সংসদে বিল পাস করতে হয় অনেক। যেটাই হোক, কিন্তু অটো পাসটা চেয়ে তোমাদের পরীক্ষা শেষ হবে, এটাই হলো বেটার, বুঝো না? জি স্যার। ঠিক আছে, এটা তোমরা পড়ো, হয়ে যাবে।
স্যার পড়াবেন না? কি পড়াবো? কুয়েরি। বুঝলাম না, তুই কোয়েরির পিছে লাগছিস কে? হ্যাঁ, পিছে কোয়েরিটা লাগে। আমি বলছি কোয়েরির পিছে রাগ রাগ করলি নাকি? কোয়েরির পিছে লাগছিস যেভাবে তুই। আজকে কোয়েরি পড়াবো না, কোয়েরি নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। আজকে রিলেশন পড়াবো। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 6 12 12 14 14 কেমনি 17 6 6 12 14 3 17। ঠিক আছে, আজকে কি পড়াবো তোমাদের? রিলেশন সম্বন্ধে ধারণা, 4th চ্যাপ্টার। দেখো, আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ডেটাবেজ রিলেশন। এখানে ডেটাবেজ রিলেশনটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে ডেটাবেজ রিলেশন এবং ডেটা টাইপ এই দুইটা কোশ্চেনের উপরেই কোশ্চেন বেশি আসে। আর যদি প্রশ্ন একটু হার্ড করে তাহলে সেক্ষেত্রে রিলেশনটা নিয়ে কোশ্চেন আসে। তাহলে ডেটাবেজ রিলেশন বলতে আমরা কি বুঝি বা এই বিষয়ে আমরা কিছু ধারণা নেই। একটা হলো একটি ডেটা টেবিলে ডেটার সাথে অন্য এক বা একাধিক একটা ডেটা টেবিলের সাথে একটা ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক টেবিলের ডেটা সম্পর্ককে ডেটা রিলেশন বলা হয়। অর্থাৎ ডেটাবেজের ক্ষেত্রে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে সম্পর্ক তৈরি করা হয় তাকে ডেটাবেজ রিলেশন বলা হয়। ডেটাবেজ রিলেশনটা হলো যে সম্পর্কযুক্ত ডেটাগুলোকে তৈরি করে থাকে। এক্ষেত্রে রিলেশন হওয়ার ক্ষেত্রে যে সকল শর্ত মেনটেন করতে হয়, ডেটাবেজের টেবিলগুলোর মধ্যে যে রিলেশন হবে, রিলেশনের জন্য যে সকল শর্তগুলো মেনটেন করতে হয়, একটা হলো কমপক্ষে একটা কমন ফিল্ড হইতে হবে। কমপক্ষে কমন ফিল্ড, দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ এবং ফিল্ড সাইজ ইত্যাদি একই হইতে হবে। কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ডের সাইজ একই হইতে হবে। একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে থাকতে হবে, অবশ্যই সেটা প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে এবং ফিল্ডের তথ্য ইউনিক হইতে হবে, একই হইতে হবে। আমরা যখন রিলেশন স্থাপন করব, দুইটা টেবিলের মাঝে যে কমন ফিল্ড থাকবে তার ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ধরন একই হইতে হবে, কমন ফিল্ড হইতে হবে এবং তার যদি আমরা বলি তথ্যগুলো অবশ্যই ইউনিক হইতে হবে। রিলেশনের ক্ষেত্রে যে ক্লাসিফিকেশনটা আমরা দেখি যে আসলে প্রকারভেদটাকে কয় ভাগে ভাগ করা যায়, সেটা যদি বলি আমরা রিলেশনকে আমরা 4 ভাগে ভাগ করছি। তাহলে একটা হলো 1 to 1, 1 to many, many to 1 এবং many to many। তাহলে এখানে 4 ধরনের আমরা রিলেশন দেখতেছি, 1 to 1, 1 to many, many to 1 এবং many to many। এই রিলেশনগুলোর উপরেই তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো চলে আসে। স্যার আসসালামু আলাইকুম। তাহলে এখানে আমরা যে রিলেশনটা দেখছি, দেখো 1 to 1 রিলেশন। যদি ডেটাবেজে কোনো একটি ডেটা টেবিলে একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলে শুধুমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে 1 to 1 রিলেশন বলা হয়। আমরা বলছি যদি ডাটাবেজে কোনো একটা টেবিলে একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলে শুধুমাত্র একটা রেকর্ডের যে সম্পর্ক স্থাপন হবে তাকে বলছি 1 to 1 রিলেশন। মানে হলো দুইটা টেবিলের মাঝে একটা ফিল্ডের সাথে আরেকটা ফিল্ডের রিলেশন হয়ে থাকে। এখানে দেখো একটা এমপ্লয়ি টেবিল, আর এখানে যদি আমরা একটা টেবিল দেখি, এই দুইটা টেবিলের মধ্যে যদি আমরা রিলেশনের ব্যাপারটা দেখি, এই দুইটা টেবিলের মাঝে যদি রিলেশন দেখি, দেখো 100 এর সাথে 100 রিলেশন হয়েছে, 101 এর সাথে 101 হবে, 102 এর সাথে 102 এর রিলেশন হবে। এই ধরনের সম্পর্কযুক্ত টেবিলকে আমরা বলি রিলেশন, 1 to 1 রিলেশন বলা হয়। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
আচ্ছা, ওয়ান টু ওয়ান এর রিলেশনে যদি আরো এক দুইটা চিত্র দেখি, দেখো এখানে চিত্রগুলো দুই ভাবে দেখানো যায়। এই বাম পাশে যে চিত্রটা, একটা চিত্র দেখছি, দেখো A1 এর সাথে B1, A2 এর সাথে B2 এবং A3 এর সাথে B3, এই ধরনের যদি চিত্র দেখায় সেটাওকে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন বলতে পারবো। অথবা ডান পাশে দেখো আরেকটা চিত্র দেওয়া আছে, সেটাও যদি খেয়াল করি সেটাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলা যেতে পারে। কারণ এখানে দেখো কার আইডির সাথে এখানে কার আইডি, কার আইডির সাথে এখানে কার আইডি যে সম্পর্ক স্থাপন হচ্ছে, এটাকেও আমরা ওয়ান টু ওয়ান রিলেশন বলতে পারি। তাহলে এরকম যে কোনো একটা চিত্র দিয়ে তোমাকে বলতে পারে উদ্দীপকের চিত্রটি ব্যাখ্যা করো, তাহলে ফার্স্ট কথা হলো উদ্দীপকের চিত্রটি হলো ওয়ান টু ওয়ান রিলেশন। অথবা দুইটা টেবিল দিয়ে বলতে পারে যে এই দুইটি টেবিলের মাঝে কি ধরনের রিলেশন স্থাপন করা যাবে। তুমি বলতে পারো যে দুইটি টেবিলের মাঝে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন স্থাপন করা যাবে। তারপরে ওয়ান টু ওয়ান রিলেশনের সংজ্ঞা দিবা যে আমরা কোনো একটা টেবিলে, ডাটাবেজে একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের যখন একটা রেকর্ডের সম্পর্ক স্থাপন হয় তাকে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন বলি। স্যার দ্বিতীয় চিত্রটা বুঝিনি। দ্বিতীয় চিত্রটা বুঝো না? এখানে দেখো এগুলোকে কি বলবো বলো? এগুলো হলো এক একটা ফিল্ড, তাই না? কার আইডি, লাইসেন্স নাম্বার, মডেল ইয়ার, তারপরে মেক, তারপরে মডেল। আর এখানেও একটা আছে যে এটা কার, গাড়িটা কার কাছে, এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট এবং কার আইডি, সে কোন গাড়িটা ব্যবহার করছে, এখানে আইডি। তাহলে এই যে এটার সাথে, এই আইডির সাথে এই যে একজন এমপ্লয়ি যে রিলেশন স্থাপন হলো সেটাকে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন বলতে পারি। ওকে জয়া? আচ্ছা স্যার, মোটামুটি মোটামোট। আচ্ছা, তারপর দেখেন ওয়ান টু মেনি রিলেশন। যদি কোনো ডেটাবেজে কোনো একটি ডেটা টেবিলে একটি রেকর্ড অপর একটি টেবিলে একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক থাকে তাকে ওয়ান টু মেনি রিলেশন বলা হয়। যেমন আমার সাথে তাদের অনেকের রিলেশন, তাহলে কি দাঁড়াচ্ছে ঘটনাটা? একজন টিচারের সাথে একাধিক স্টুডেন্টের রিলেশন বা সম্পর্ক হচ্ছে, তাহলে এটাকে বলতে পারি আমরা ওয়ান টু মেনি রিলেশন। মানে হলো কোনো একটা টেবিলে একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলে একাধিক রেকর্ড, অন্য একটা টেবিলের সাথে যখন একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন হচ্ছে এটাকে আমরা ওয়ান টু মেনি রিলেশন বলে থাকি। সেক্ষেত্রে তুমি এইভাবে দেখাইতে পারো, একটা ইউজারের সাথে কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট 2, কন্ট্যাক্ট 3 এবং কন্ট্যাক্ট 4। তাহলে তুমি একজন ইউজার তোমার ফোনে কন্ট্যাক্টটা সেভ করছো কিন্তু একাধিক নাম্বার সেভ করছো, তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান টু মেনি রিলেশন। অথবা আমরা যদি আরো অন্য চিত্র দেখাই, দেখো A1 এর সাথে B1 এবং B2 সম্পর্ক স্থাপন হয়েছে, A2 এর সাথে B3 এবং B4 এর সম্পর্ক রয়েছে, তাহলে এই দুইটা অংশকে আমি ওয়ান টু মেনি রিলেশন বলতে পারি। একজন ব্যবসায়ী মনে করো একাধিক ব্যক্তির কাছে পণ্য ক্রয় করে, তাহলে এই ব্যবসায়ীর সাথে একাধিক ব্যক্তির যে সম্পর্ক সেটাকে আমরা ওয়ান টু মেনি রিলেশন বলবো। একজন ব্যক্তির সাথে যখন একাধিক কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপন হয় বা তথ্যগুলো বা কোনো সেল করে, পণ্য বিক্রি করে, সেটাকেও আমরা ওয়ান টু মেনি রিলেশন বলবো। বুঝতে পারছো? স্যার জি স্যার। আচ্ছা, মাঝে মাঝে বলবি, নাহলে তো আমার মনে কি যেন আছে যে আমি পড়াই দিয়েছি তোরা ঘুমাই পড়ছ, কারণ আমারও তো ঘুম ধরে, এই জন্য এরকমই মনে হয়। আচ্ছা, এখানে দেখো কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিল, দুইটা টেবিল, একটা হলো কাস্টমার টেবিল, একটা অর্ডার টেবিল। এখন কথা হলো যখন একটা কাস্টমার টেবিলে বিভিন্ন ধরনের 3 জন কাস্টমারের নাম দেওয়া আছে, ধরো 101, 102 এবং 103, 3 জন কাস্টমারের নাম দেওয়া আছে। এখন কথা হলো যে এই কাস্টমার টেবিলে যদি আমরা খেয়াল করি যে এই যে একজন কাস্টমার, 3 জন কাস্টমার তাদের কাছে পণ্য বিক্রি করতেছে, এক্ষেত্রে অর্ডার আইডি মানে কে কে পণ্য অর্ডার করতেছে তার জন্য একটা আইডি দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি দেখো যে 101 এর সাথে 558 এবং 560 দুইটা অর্ডার, মানে একজন ব্যক্তি এসে তোমার দোকান থেকে দুইবার পণ্য ক্রয় করছে, তাহলে তার আইডি কিন্তু সেম, ঠিক আছে? আইডি সেম, একই আইডি দিয়ে দুইবার সে পণ্য ক্রয় করছে। তাহলে এই যে প্রথম টেবিলে কাস্টমার টেবিলের সাথে এখানে অর্ডার টেবিলে যে সম্পর্ক স্থাপন হয়েছে সেটাকে বলবো ওয়ান টু মেনি রিলেশন। বুঝতে পারছেন চিত্রটা?
স্যার আরেকবার বলবেন? একবার বলবেন। অবশ্যই। তুই মনে কর একটা দোকানের কাস্টমার, হ্যাঁ? তুই তাদের মনে কর টিপ কিনতে যাস, অমুক তমুক হাবিজাবি কিনতে যাস, হাবিজাবি, হ্যাঁ? এখন ঘটনা হলো তুই একজন কাস্টমার, ওই দোকান থেকে আজকে একবার কিনছ, কালকে যে আবার পণ্য কিনছ। তাহলে এই যে তুই যে তোর সাথে ওই দোকানে দুইবার সম্পর্ক স্থাপন হয়েছে বা দুইবার কাজ হয়েছে, এই যে যে দুইবার যে পণ্য অর্ডার করলি, তাহলে তোর সাথে ওই দোকানে যদি দুইবার পণ্যের আমি রিলেশন স্থাপন করি, সেটা হবে ওয়ান টু মেনি। অথবা এটা যদি বলি একজন দোকানদার, কাস্টমার টেবিলটাকে বলি যে একজন দোকানদারে তাদেরকে কে কাস্টমার আছে তাদের জন্য একটা লিস্ট করে রাখছে এবং সবার জন্য একটা সিরিয়াল নাম্বার দিছে, 1 2 3 4 এরকম দিছে। এখন এক ব্যক্তি যা কি করলো, সে একদিন পণ্য কিনলো, আবার বিকালে যে আবার পণ্য কিনলো, তাহলে সকালে যে বাউচারটা তৈরি হয়েছে, রিসিট দিছে, সেটা একরকম রিসিট, দ্বিতীয়বার রিসিট দিছে সেটা একটা নাম্বার হয়েছে। তাহলে এই যে একই দোকান থেকে সে দুইবার, মানে এই কাস্টমার টেবিল থেকে একটা ব্যক্তি সে দুইবার পণ্য অর্ডার করলো, এই যে দুই মানে একটা টেবিলে একটা রেকর্ডের সাথে, এই রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলে যে একাধিক রেকর্ডের যে সম্পর্ক স্থাপন হলো, দ্বিতীয় টেবিলে একাধিক রেকর্ড বলতে 102 এবং 102 কাস্টমার দুইবার পণ্য ক্রয় করছে, তাহলে দ্বিতীয় টেবিলে সে দুইবার ইউজ হলো, সেটাকে বলবো ওয়ান টু মেনি রিলেশন। এছাড়া যদি আরেকটা উদাহরণ দিই, তোমার ফোন নাম্বার আছে, এখন তোমার ফোন নাম্বার দিয়ে একবার আমার সাথে কথা বলছো, একবার তোমার আম্মুর সাথে কথা বলছো, একবার তোমার ক্লাসমেটের সাথে কথা বলছো, তাহলে দেখো তোমার যদি আজকে ডায়াল লিস্ট দেখি, তাহলে তোমার নাম্বারের সাথে 3 জনের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে, তাহলে ডায়াল লিস্টে 3বার ইউজ হয়েছে বা 3বার কাজ হয়েছে, তাহলে এটাকেও আমরা ওয়ান টু মেনি রিলেশন বলতে পারি। এখন বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার, আমি ধন্য বোঝাইতে পারে। স্যার ওয়ান টু মেনি রিলেশন কি অবজেক্টের রিলেশন? যেমন অবজেক্ট মানে একের বাইরে যেগুলো আছে এগুলো সব অবজেক্ট না? এটা কি অবজেক্ট রিলেশন? এটা আরেক নাম? একাধিক হবে, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। আর স্যার মাল্টি ডাইমেনশনাল রিলেশন, ওইটা কি ওয়ান টু ওয়ান রিলেশন? মাল্টি ডাইমেনশনাল কি 1 to 1 হবে না, মেনি টু 1 হবে? মেনি টু ওয়ান। মেনি টু মেনি হয় না? না একটু দুইটা একটু শুধু বুঝাই দেন, বইয়ে তো এই দুই প্রকার আছে, এই জন্য বুঝতে পারতেছি না। কোন বইয়ে দুই প্রকার আছে? মাহবুব স্যারের বইয়ে দেওয়া আছে মাল্টি ডাইমেনশনাল আর অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, এই দুইটা। হ্যাঁ, মডেল পড়াচ্ছি না রিলেশন পড়াচ্ছি? রিলেশন পড়াচ্ছি রিলেশন। 3.4। আল্লাহ, আমি কি উল্টাপাল্টা করতেছি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। জি স্যার, পাইছি। আচ্ছা, এখন দেখো ওটা একটা জিনিস, ওটা একটা জিনিস দেখো, এখানে আমরা যদি ওয়ান টু মেনি বললাম, মেনি টু ওয়ান রিলেশন বলি, দেখো ওয়ান টু মেনি রিলেশন সম্পূর্ণ বিপরীত। যদি কোনো ডেটাবেজে কোনো একটি ডেটা টেবিলে একাধিক রেকর্ড অপর একটি টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তাকে মেনি টু ওয়ান রিলেশন বলা হয়। তাহলে হচ্ছে কি তার বিপরীতটা, যখন কোনো একটা টেবিলে একাধিক রেকর্ডের সাথে, যেমন তোদের নাম আছে সবার 10টা স্টুডেন্ট, 10টার সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে, সেটাকে বলবো আমরা মেনি টু ওয়ান রিলেশন বলবো। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা এই চিত্রটা দেখি, এখানে সাইফুল এবং রুজা তারা দুইজনে কি করছে, দোকান থেকে মোবাইল ক্রয় করছে, একই দোকানে, এটা একটা দোকানে তার এই 4টা পণ্য আছে, এরা দুইজনই মোবাইল ক্রয় করছে। তাহলে এই যে এই টেবিলে মানে ক্রয় ক্রেতা টেবিল, কাস্টমার টেবিলে দুইজন ব্যক্তি মোবাইল ক্রয় করছে, তাহলে আমি বলতে পারি যে এটা হলো যে প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলে যদি সম্পর্ক বলি, তাহলে এটাকে বলতে হয় মেনি টু ওয়ান রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন। অথবা আরেকটা চিত্র যদি আমি দেখাই, তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবা। যেমন একটু আগে আমরা যে চিত্রটা দেখছি, এটা দেখছি, দেখো কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিল। এখন অর্ডার টেবিলের সাথে যদি কাস্টমার টেবিলের সম্পর্ক দেখি, তাহলে এটা মেনি টু ওয়ান বলতে হয়। কারণ কি, অর্ডার টেবিলে দেখো
অর্ডার টেবিলে দুইজন অর্ডার করছে, একই ব্যক্তি দুইবার অর্ডার করছে, যেহেতু অর্ডার টেবিল থেকে আমরা কাস্টমার টেবিলে রিলেশন কোন ধরনের সেটা যাচাই করছি, তাহলে যেহেতু একাধিক তথ্যের রেকর্ডের সাথে একটা রেকর্ডের যে সম্পর্ক স্থাপন হয়েছে সেটাকে আমরা মেনি টু ওয়ান রিলেশন বলতে পারি। ওকে, जी सर। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার মেনি টু ওয়ান রিলেশন আবার একটু বুঝাই দেন, সব বুঝি নাই। ওয়ান টু মেনি কি বুঝোস বল? হ্যাঁ, ওয়ান টু মেনি কি বুঝোস? কি রে, কথা বলো, বল। ওয়ান টু মেনি বলতে একজনের সাথে অনেক একাধিক মানুষের যে রিলেশন সেটা, কিংবা একটা বস্তুর সাথে একাধিক বস্তুর যে রিলেশন সেটাই তো ওয়ান টু মেনি। আর আর একাধিক মেনি বস্তুর টু সাথে ওয়ান বলতে আমি যেটা বুঝছি, একাধিক বস্তুর সাথে যে কোনো একটা বস্তুর রিলেশন, সেটা হচ্ছে মেনি টু। আচ্ছা, মনে কর তুই একটা ব্যক্তি, তোর জন্য 10টা বই আছে, তাহলে আমি তোর সাথে মানে যদি আমি চিন্তা করি যে তোর সাথে ওই 10টা বইয়ের কি সম্পর্ক, সেটার ধরনটা বলতে পারি ওয়ান টু মেনি। আবার আমি বই লিস্টের সাথে তোর কি সম্পর্ক, তাহলে একাধিক বইয়ের সাথে তোর যোগাযোগ হচ্ছে, তাহলে সেটাকে আমরা মেনি টু ওয়ান বলতে পারি না? এখানে সেম ঘটনা, টেবিলটাকে দেখো জাস্ট চেঞ্জ করছে, এটা আগে পরে করে ফেলছি, টেবিলটা আগে পরে হয়ে গেছে। এখানে অর্ডার টেবিল, এটাকে ফার্স্ট টেবিল বোঝানো হচ্ছে। অর্ডার টেবিলের সাথে কাস্টমার টেবিলে কি সম্পর্ক? এই যে অর্ডার, কে কে পণ্য অর্ডার করছে আজকে, মনে করো তোমরা অনলাইনে অর্ডার দাও, দোকানে যে অর্ডার কাটছো, এই ব্যক্তিটা সে একবার পণ্য ক্রয় করছে, কোন ব্যক্তিটা? এই যে 102, সে অর্ডার কাটছে কত? 558 নামে সিরিয়ালে, আবার 560 থেকে আবার পণ্য কিনছে। তাহলে এই যে প্রথম টেবিলে দুইটা রেকর্ডের সাথে, প্রথম টেবিলে দুইটা রেকর্ডে, একটা রেকর্ড এবং দুইটা রেকর্ড, প্রথম টেবিলে একাধিক রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলে যখন একটা রেকর্ডে তথ্যের মিল থাকে, সেটাকেই বলতেছি আমরা মেনি টু ওয়ান। বুঝছেন? জি স্যার বুঝছি। মূলত ক্রাইটেরিয়াটা হলো একটা রেকর্ডের সাথে যখন একটা রেকর্ডের সম্পর্ক থাকে সেটাকে ওয়ান টু ওয়ান বলি, একটা রেকর্ডের সাথে যখন অন্য টেবিলে একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে সেটাকে ওয়ান টু মেনি বলি। আর যখন একাধিক রেকর্ডের সাথে, রেকর্ড মানে সারি, একাধিক সারির সাথে অন্য একটা টেবিলে একটা সারি যখন সম্পর্ক থাকে, সেটা মেনি টু ওয়ান রিলেশন বলে থাকি। ওকে, ডান নাকি বাম? Done. ডান স্যার। আচ্ছা, তাহলে বাকিটা বাম। ডান স্যার। থ্যাংক ইউ। তাহলে আমাদের বাকি থাকে কি? মেনি টু মেনি। এই টোটাল টেবিলটা যখন আমরা বলতেছি, টোটালটা টেবিল যখন আমরা দেখাবো, যেমন মেনি টু মেনি রিলেশন কি, দেখো যদি ডেটাবেজে কোনো একটা ডেটা টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলে একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন সম্পর্ক স্থাপন করে তাকে মেনি টু মেনি রিলেশন বলছি। যদি ডেটাবেজে কোনো একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলে একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করাকে মেনি টু মেনি রিলেশন বলা হয়। মানে হলো একটা টেবিলে একাধিক রেকর্ড, অন্য একটা টেবিলে একাধিক রেকর্ডের। এখন ধরো আমাদের কলেজে ধরো তোমাদের টিচার আছে 10 জন, স্টুডেন্ট আছে 100 জন। এখন আমার সাথে 10 জন স্টুডেন্ট, আমাদের সাথে 10 জন স্টুডেন্ট যোগাযোগ হয়, আবার তোমাদের মাঝ থেকে কোন স্টুডেন্ট আবার অন্য স্যারের সাথে যোগাযোগ হয়, মানে কথা বলো বা প্রয়োজনে তাদের ক্লাস করছো। এই যে টিচার টেবিলের সাথেও একাধিকের সাথে তোমাদের সম্পর্ক আছে, স্টুডেন্ট টেবিলেও একাধিকের সাথে সম্পর্ক আছে, এটাকে বলবো আমরা মেনি টু মেনি রিলেশন। অথবা যখন একটা টেবিলে এক বা একাধিক রেকর্ডের সাথে অন্য একটা টেবিলে একাধিক রেকর্ড এবং সেটা আরেকটা টেবিলের সাথে রেকর্ডের সাথে যখন সম্পর্ক স্থাপন হবে, সেটাকেও বলবো আমরা মেনি টু মেনি। মূলত হলো একাধিক টেবিলের সাথে যখন একাধিক ধরনের রেকর্ড স্থাপন হবে, সেটাকে আমরা মেনি টু মেনি বলতেছি। যেমন রাসেল দেখো টিভি এবং ল্যাপটপ ক্রয় করছে, ঠিক আছে। এখন যদি আমি সাইফুল বলি, সে মোবাইল এবং রুজাও মোবাইল ক্রয় করছে,
এবং মিলন কি করছে, টিভি ক্রয় করছে। তাহলে এইখানে দেখো একাধিকের সাথে একাধিকের সম্পর্ক স্থাপন হচ্ছে। এই টোটাল সিস্টেমটাকে আমি মেনি টু মেনি রিলেশন বলে আখ্যায়িত করব। চিত্রটা দেখো, চিত্রটা একটু খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে সহজ হবে। এখানে দেখো একটা টেবিল আছে, টেবিলটার নাম হলো অর্ডার টেবিল। কে কে পণ্য অর্ডার করছে, ঠিক আছে, একটা হলো অর্ডার টেবিল। এখন অর্ডার টেবিল থেকে কি করলাম আমরা, এখানে অর্ডার ডিটেলস টেবিল আছে, কে কে পণ্য অর্ডার করছে। এখানে যদি আমরা দেখি অর্ডার টেবিলের সাথে অর্ডার ডিটেলস টেবিলে কি ধরনের রিলেশন, তোমরা কেউ বলতে পারবা? one to many. One to many. আচ্ছা, অর্ডার টেবিলের সাথে অর্ডার ডিটেলসটা হলো ওয়ান টু মেনি রিলেশন। এখন যদি হলো, তাহলে এটাকে আমরা বলতেছি ওয়ান টু মেনি রিলেশন। এখন আরেকটা টেবিল নিয়ে আসলাম, সেটা হলো প্রোডাক্ট টেবিল, মানে তোমার কি কি প্রোডাক্ট আছে। একটা হলো কাস্টমার টেবিল, একটা হলো অর্ডার ডিটেলস টেবিল, কে কে অর্ডার করছে, আরেকটা হলো প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলে যদি আমরা খেয়াল করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এই প্রোডাক্ট টেবিলের সাথে আমরা যদি অর্ডার ডিটেলস টেবিলের রিলেশন বলি, কি বলবো আমরা? Many to many table. না, many to many One relation. to many. ওয়ান টু মেনি ওয়ান টেবিল টু মেনি হবে। আমি প্রোডাক্ট থেকে যদি অর্ডার ডিটেলসে যাই তাহলে ওয়ান টু মেনি হবে, আর অর্ডার ডিটেলস থেকে যদি প্রোডাক্টে যাই মেনি টু ওয়ান। Many to one. তাহলে তো মেনি টু ওয়ান হইতেছে। তাহলে এই টোটাল সিস্টেমটাকে আমি বলতে পারি, যেহেতু এখানে একটা টেবিলের সাথে একাধিক রেকর্ড, অন্য একটা টেবিলের সাথেও একাধিক রেকর্ডের যে সম্পর্ক স্থাপন হচ্ছে, সেটাকে আমরা মেনি টু মেনি রিলেশন বলতে পারি। মানে টোটাল সিস্টেমটাকে আমরা মেনি টু মেনি বলতে পারি। আচ্ছা, এখন দেখো উদ্দীপকে মনে করো তিনটা টেবিল আছে, একটা হলো অর্ডার টেবিল, অর্ডার ডিটেলস টেবিল, প্রোডাক্ট টেবিল, তিনটা টেবিল, 1 2 3, মনে করো টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3। এখন যদি তোমাকে বলি টেবিল 1 এর সাথে 2 কি ধরনের রিলেশন, টেবিল 1 এর সাথে টেবিল 2 কি ধরনের রিলেশন? ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি মানে বললো উদ্দীপকে টেবিল 1 এবং 2 এর মাঝে কি ধরনের রিলেশন ব্যাখ্যা করো। ওই সময় বললা যে ওয়ান টু মেনি রিলেশন, ওয়ান টু মেনি রিলেশনে ব্যাখ্যা করলা। এবং তোমার উচ্চতর দক্ষতায় কোশ্চেন করলো যে তিনটা টেবিলের মাঝে কি ধরনের রিলেশন স্থাপন করা যেতে পারে। তুমি বলবা তিনটা টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন স্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে কোন একটা টেবিলের একাধিক রেকর্ড অন্য একটা টেবিলের সাথে যখন একাধিক রেকর্ড অথবা একাধিক টেবিলে একাধিক রেকর্ড গুলোর মাঝে যখন সম্পর্ক স্থাপিত হবে, সেটাকে আমরা মেনি টু মেনি রিলেশন বলতে পারি। আশা করি বুঝতে পারছেন সবাই। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ স্যার। স্যার মেনি টু মেনি রিলেশন স্যার এই তিনটা টেবিলের মাঝখানে কিভাবে হলো স্যার? এটা আরেকবার এটা তো আমি বুঝি নাই। তুই কি ওয়ান টু ওয়ান বুঝছ, ওয়ান টু মেনি বুঝছ নাফিসা? না স্যার আগের দুইটা তো বুঝছি স্যার। এখানে জি স্যার ওই এখানে দেখ দুইটা বুঝছি, কিন্তু স্যার মেনি টু মেনি রিলেশন কেমনে হইলো। এখন তুই এই টেবিলের সাথে দেখ, যখন এই যে একাধিক টেবিলে একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের বলতে কি বুঝতে যাচ্ছি, একবার এই যে এটার সাথে এটার রিলেশন হচ্ছে, আবার এটার সাথে এটার রিলেশন হচ্ছে। তুই এখান থেকে দেখলে হয়তো মেনি টু ওয়ান, আবার এখান থেকে দেখলে মেনি টু ওয়ান। তাহলে একাধিকের সাথে যখন একাধিক সম্পর্ক স্থাপন হয় সেটাকে মেনি টু মেনি বলি। বুঝছ নাই? মানে স্যার প্রথমে যে 102 এর সাথে মানে দ্বিতীয় টেবিলের 102 মানে অর্ডার আইডিতে এটা হইছে, তারপর আবার P10 এর সাথে ওইখানে P10 হইছে, এটাই বুঝাইছেন আপনি? হ্যাঁ এটা তো বুঝাইছি, কিন্তু যখন টোটাল সিস্টেমটাকে যখন তুই চিন্তা করবি, টোটাল সিস্টেমটাকে কি বলবি? এখন কলেজে টোটাল সিস্টেম, যেমন আমি ক্লাস নিচ্ছি আইসিটি, একজন আছে সমাজবিজ্ঞান, একজন রাষ্ট্রবিজ্ঞান, একজন ফিজিক্স কেমিস্ট্রি নিচ্ছে। এখন যখন ওই টিচারের সাথে স্টুডেন্টের সম্পর্ক দেখতেছি, সেটা হলো ওয়ান টু মেনি। আবার স্টুডেন্ট থেকে ওই টিচার দেখলে সেটা মেনি টু ওয়ান। আর যখন একাধিক টিচারের সাথে একাধিক স্টুডেন্টের সম্পর্ক হচ্ছে সেটা কি মেনি টু মেনি। মানে যখন আইসিটি, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো মিলাইতেছি, টোটাল সিস্টেমটা মিলাচ্ছি, এটাকে মেনি টু মেনি বলতে পারবো না? জি স্যার এবার বুঝেছি। থ্যাংক ইউ। সন্না আছো? সন্না, নোবা আছো? তামান্না, নোবা, তিশা, জি স্যার। তারপরে হলো ফারিয়া, পারবিন, মৃদু।
মৃদু, মৃদুল, মৃদু, জি স্যার। ফাইজা, জি স্যার। অপূর্বা, অপূর্ব, অপূর্ব, জি স্যার। জ্যোতি, জ্যোতি, জি স্যার। মাইশা, মাইশা, জি স্যার, জি স্যার, কত ক্লাস করছিলি? জি স্যার করছি। তারপরে সূচনা, সূচনা, তারপরে হলো সোমাইয়া সরকার, সোমাইয়া সরকার, রিমি, বুসরা, শ্রাবন্তী দেবনাথ, জি স্যার। তাসিন, তাসিম, তুই গত ক্লাস করস নাই না? তাসনিয়া জামান, তাসনিয়া জামান আসো? জি স্যার। সেজতি, জয়া, জি জি স্যার। স্যার। তারপরে হলো অদরা, জি স্যার। সুমাইয়া আক্তার, জি স্যার। তুলি, তারপরে রিম, দালিয়া সুলতানা, ফাহমিদা, তাসিন, তাসিন, নীলিমা, নীলিমা, জি স্যার। জান্নাতুল নিসা, জান্নাতুন নিসা, ইয়েস স্যার। পুষ্পা, পুষ্পা, ঋত্বিকা, জি স্যার। তারপরে ইতিমণি, জি স্যার। সুমাইয়া তাসমিম, জি স্যার। নাফিসা ইসলাম, জি স্যার। জি স্যার, তারপরে মনি, মনি, তারপরে মিতুল, সঙ্গীতা, জি স্যার। আচ্ছা এক প্রেজেন্ট দাও নাকি? স্যার আমি। স্যার আমি, আমায় তো ডাকলেন না। হ্যাঁ 30 কত? একজন একজন বলো। 30, 30 30, 59। 30 59, 30 93। 30 59 দিলাম, 30 32 25। 32 25, আর 31 12। 31 12 ডাকি নাই? 30 93। 30 93 দিছি, আমি বলতেছি কাকে কাকে দিছি, আমি বলতেছি 30 93 দিছি, 30 59 খেয়াল করো, তারপরে হলো 32 25, 31 12, বাকি থাকলে বলো। স্যার 28 16। 47। 28 16 দেই নাই? স্যার 28 16, তারপরে 31 47, জি স্যার। 31 47 স্যার ডাকি নাই? আমি আজকে ফার্স্ট ক্লাসে অ্যাড হয়েছি, আমাকে দেখি দুপুরে এক গ্রুপে অ্যাড করা হয়েছে, তো আমার নাম বা আইডি আমি এরকম কিছু জানি না। শান্তা, জি আচ্ছা স্যার। 31 কত জানি বললে 47 না? জি স্যার। আচ্ছা 47, শান্তা, শান্তার আইডি জানোস না? মেসেঞ্জারে আমার কাছে নিয়ে নিস। তোরে কারা অ্যাড করছে? কারা এত বড় সাহস? স্যার আমি তো ফার্স্ট আমাকে যে নাম্বারটা ছিল ওটাতে মিটিং বা আইডিটা, ওই সিমটা স্যার নষ্ট হয়ে গেছে, তো আমি মেসেঞ্জারে অ্যাড হই নাই বা কোনো কাজ করতে পারি নাই। আজকে ফার্স্ট আমাকে মানে প্রিয়া অ্যাড করছে। ও পিয়া, স্যার, ও আমার নাম পিয়া প্রিয়া। না? আচ্ছা স্যার আমারটা কি দিছেন? না দেইনি। জয়া কত? 30 86। 30 86 ডাকলে তো দিছি জয়া। 12 স্যার। 30 12। 30 12 দেই নাই। স্যার আমি আজকে ফার্স্ট দিন। স্যার 30 হ্যাঁ কালকে যে ইমেইলের একটা ক্লাস দিয়েছেন, কেমনে ঢুকলে তো স্যার ঢোকা যায় না, ক্লাস বুঝতে পারি না। স্যার ইমেলের ক্লাসগুলো ষষ্ঠ অধ্যায় জায়গায় চতুর্থ অধ্যায়ে এসে পড়েছে। সুন্দর হয়েছে।
তো আসার কথা না। স্যার আমার একটা প্রশ্ন, স্যার পঞ্চম ওটা HTML এর ক্লাস। হ্যাঁ বল। স্যার পঞ্চমতে পড়া ফেলছেন? পঞ্চম অধ্যায় শেষ। এটা আর শুরু করবেন না? না তাহলে তেমন স্যার বলেন না স্যার। কিভাবে করবো? আমার কোর্স প্রায় শেষের দিকে ছিল, শুধু পঞ্চম অধ্যায়টা বাকি ছিল। আসলটাই তো বাকি তো। তাহলে জি কোর্স স্যার। শেষ হয়ে কেমনি? পঞ্চম অধ্যায় হইলো সারা বই, আর পঞ্চম অধ্যায় এক পাল্লা, সারা বই এক পাল্লা, তাহলে কেমনি হইলো ক তুই? তখন তো বই লকডাউন হয়ে গেছিল, পরের তুই ক ক্লাস। স্যার আমার 50-50 হয়েছে ক শান্তা। আমার 50-50 হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা স্যার নিব। পঞ্চম অধ্যায়টা শুরু করেন স্যার। হ্যাঁ শুরু স্যার, করবো শুরু। হ্যাঁ তার মানে কি চতুর্থ অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায়? হ্যাঁ স্যার তাহলে তাহলে ক্লাসটা রেগুলার কেমনে ক্লাস করবো? হয়? কোনটা? ইমেল রেগুলার এখানে ক্লাস কোথা দিচ্ছেন, থেকে এটা হয়? কেমনে করবো? ইমেল আইডি ডাউনলোড করে পাঠাবি, করবি। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর যদি ডাউনলোড না হয় তাহলে আমাকে বল, তাহলে আমাকে করতে হবে, ইউটিউবে দিয়ে দিতে দেবো। জি স্যার, ডাউনলোড হয় না স্যার। স্যার ঢুকতে ডাউনলোড না। ইউটিউবে দেওয়া নাই? দেখা স্যার। ইউটিউবে দেওয়া নাই? স্যার ডাউনলোড হয় না। করতে পারছ না এটা কর। স্যার আমরা স্যার করতে পারবো না কেন? হ্যাঁ ডাউনলোড হয় না তো স্যার, আমিও চেষ্টা করতে হয় না। আরে তোরা পারস না? না ডাউনলোড না হওয়ার কারণে আমি শত শত স্টুডেন্ট স্যার ক্লাস আপনি করাইছি। দিচ্ছেন না, এই জন্য পারি না। হ্যাঁ তোরা পারস না। স্যার একদিন পারছি স্যার, পরে আর পারি না। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েবসাইট ইয়েতে দিয়ে দেবো না, যা এই সপ্তাহে দিতে পারবো কিনা তো। স্যার গ্রুপে দিলে তো হয়। শোনো, গ্রুপে ক্লাসগুলো দেওয়াটা আসলে ঠিক না, বুঝো না এই কথাটা। আমি তারপরে যে ইউটিউব চ্যানেল আছে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আজকে যদি রাত্রে দেই, আজকে রাত্রে যদি দেই তাহলে একদিন থাকবে, মানে কালকে সন্ধ্যার পরে ডিলিট করে দিব। কারণ হচ্ছে কি, এগুলো ক্লাসগুলো যদি আমি এডিট না করে দিই তাহলে ক্লাসগুলো মানে মানুষ যেহেতু অনেকে দেখবে, অন্যান্য স্টুডেন্ট দেখবে। ক্লাসে তোমাদের সাথে মাঝে মাঝে গল্প করি বা স্পিড নেওয়ার জন্য, বা একটানা ক্লাস করলে আমার ভালো লাগবে না, তোমাদের ভালো লাগবে না। তো ওইগুলো সব থাকলে ইউটিউবে দিলে সমস্যা, বুঝো নাই? স্যার আজকে দিবেন? আজকে রাত্রে দিব, কালকে সারাদিন পাইবা। আচ্ছা স্যার। আজকে খুঁজো না, কারণ আজকে রাত্রে দিতে দিতে কয়টা বাজে ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ ষষ্ঠ অধ্যায় তো বাবা, তোরা কি তোর সাথে কি আলাপ করতেছি? স্যার এখন কি ক্লাস শেষ আমাদের? না। আচ্ছা তারপরে আসি আমরা। তাহলে এখানে আমরা রিলেশন নিয়ে আলোচনা করলাম। এই রিলেশন নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসে। এছাড়া ডাটাবেজের ক্ষেত্রে আরো কিছু আছে, কারণ আগামী ক্লাস থেকে আমরা এসকিউএল শুরু করব। এর আগে দেখো কর্পোরেট ডাটাবেজ, এগুলো কিছুই না, এগুলো জাস্ট জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোশ্চেন আসে। কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিশেষ ধরনের প্রতিষ্ঠানে যে বিশেষ পদ্ধতিতে তথ্য সংরক্ষণ, পর্যালোচনা, বিশ্লেষণ, উপস্থাপন করে তাকে কর্পোরেট ডাটাবেজ বলা হয়। তাহলে বলতেছি, কোন নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিশেষ ধরনের প্রতিষ্ঠান যে বিশেষ পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করে, পর্যালোচনা করে, বিশ্লেষণ করে বা উপস্থাপন করে তাকে আমরা কর্পোরেট ডাটাবেজ বলছি। সাধারণত বড় বড় প্রতিষ্ঠানসমূহ কর্পোরেট ডাটাবেজ ব্যবহার করে থাকে। বড় বড় প্রতিষ্ঠানগুলো কর্পোরেট ডাটাবেজ ব্যবহার করে থাকে। এক্ষেত্রে কর্পোরেট ডাটাবেজ বলতে হয় একটা ডাটাবেজ সিস্টেমে তাদের যাবতীয় কাজগুলো, একটা ডাটাবেজ সিস্টেমে যাবতীয় তথ্যগুলোই কর্পোরেট ডাটাবেজে উপস্থাপন করা হয়ে থাকে। কর্পোরেট ডাটাবেজে অ্যাক্সেস করে ব্যাংকের গ্রাহকরা যে কোনো শাখা থেকে ব্যাংকিং সেবা পেতে পারে। বর্তমানে বহুল জনপ্রিয় এটিএম সিস্টেম, যেটাকে বলি আমরা, এর সাহায্যে আমরা 24 ঘন্টায় ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। মূলত যেমন দেখো, ব্যাংকগুলো কর্পোরেট ডাটাবেজ ব্যবহার করে, মানে তোমার একটা আইডি করা আছে, তুমি ঢাকা ব্যাংকে গেলা, তাদের ওই শাখা থেকেও কাজ সার্ভিসটা পাইতেছো, ময়মনসিংহ থেকেও পাইতেছো, বা অন্য যে কোনো জায়গা থেকেও তুমি সেই সার্ভিসটা নিতে পারতেছো। সেটাকে বলছি আমরা কর্পোরেট ডাটাবেজ। এছাড়া বড় বড় প্রতিষ্ঠান, সেটা গ্রামীণ ফোন হোক বা অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলো, তাদের কর্পোরেট শাখার মাধ্যমে যে কোনো জায়গা থেকেই তাদের গ্রাহকের সেই সুবিধা নিতে পারতেছো। এখানে একটা ডাটাবেজের মধ্যে সকল ধরনের সুযোগ সুবিধা থাকে, মানে এমপ্লয়ীদের ইনফরমেশন, টিচার মানে যদি ক্লায়েন্ট থাকে ক্লায়েন্টের ইনফরমেশন, বা পণ্য বা তাদের যদি মার্কেটিং থাকে মার্কেটিং ইনফরমেশন, অথবা তাদের যদি গোডাউন থাকে গোডাউন ইনফরমেশন, মানে যাবতীয় তথ্যগুলোই এই কর্পোরেট ডাটাবেজের মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আচ্ছা দেখো, স্যার
হ্যাঁ, আমাদের দেশে বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো ডাটাবেজ ব্যবহার করে, তোমাদের ডাটাবেজের সুবিধা অসুবিধা সবগুলো পড়ছি। এখানেও সরকারি যে ডাটাবেজ গুলো আছে বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো ডাটাবেজ ব্যবহার করে সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। যে একটা হলো শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার ফলাফল ও তথ্য সংরক্ষণ। পাবলিক পরীক্ষার ফলাফল বা তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও এই ডাটাবেজ ব্যবহার করে থাকি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল সংরক্ষণ ও প্রকাশ করার ক্ষেত্রেও, তথ্য এবং ছবি সহ ভোটার আইডি কার্ড সংরক্ষণে, তারপরে আমরা সকল সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণে, ব্যান্ড বেস, পরিসংখ্যান ব্যুরো বা নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে। ব্যান্ড বেস হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যগুলো রাখে, পরিসংখ্যান ব্যুরো হলো জনসংখ্যা সংক্রান্ত তথ্য রাখে, নির্বাচন কমিশন তোমরা জানো এনআইডি বা ভোটার কার্যক্রম পরিচালনা করে, সেক্ষেত্রেও বলো তারা ডাটাবেজ ব্যবহার করে থাকে। সরকারি আয় ব্যয় এবং বাজেট সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও ডাটাবেজ ব্যবহার করে থাকে। এছাড়া শেয়ার মার্কেট, আমদানি রপ্তানি তথ্য সংরক্ষণ, আদমশুমারি, কৃষি শুমারি, অর্থনৈতিক সমীক্ষা, শুমারি জরিপ সংক্রান্ত তথ্যগুলো, প্রবাসী এবং তাদের পাঠানো রেমিটেন্সের তথ্য সংরক্ষণ, যেমন বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অনেক বেশি, রিজার্ভের পরিমাণ বেশি, সেই যে তথ্যগুলো তারা সেগুলো ডাটাবেজের মাধ্যমে স্টোর করে থাকে। সংবিধান এবং আইন সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার কাজে ব্যবহার করে থাকে। শিক্ষার হার, জন্মহার এবং মৃত্যুর হার, বাল্যবিবাহ ইত্যাদি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও আমরা ডাটাবেজ ব্যবহার করে থাকি। পাসপোর্টধারী নাগরিকদের তথ্য সংরক্ষণ, পাসপোর্টধারী নাগরিকদের তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এবং আয়কর প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি তথ্য সংরক্ষণ, আয়কর প্রদানকারী বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও আমরা ডাটাবেজ ব্যবহার করে থাকি। ভূমি জরিপ, সরকারি বিভিন্ন নথিপত্র জরিপ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। বুঝছেন? জি স্যার। জি স্যার। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এগুলো তো দেখলাম। ডেটা সিকিউরিটি দেখো, আমরা ডেটাবেজ তৈরি করলে হবে না, তার একটা সিকিউরিটি লাগবে। যেমন তুমি ফেসবুক তৈরি করছো, তার একটা সিকিউরিটি দিছো, তোমার ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিছো, অথবা কেউ কেউ তার নাম দিয়ে পাসওয়ার্ড দিছে, কেউ কেউ আবার জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড দিছে, তাই না? যাই হোক, তোমাদের বলার দরকার নাই কে কি করছো। আচ্ছা, যাই হোক, বর্তমানে ডেটা সিকিউরিটি ও নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ডেটা সিকিউরিটি ও নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ডেটাবেজের ডেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ডেটার নিরাপত্তা প্রদান করাও জরুরি। একটা ডেটাবেজে যে তথ্যগুলো রাখছো সেটা রাখাটা যেমন প্রয়োজন, তার সাথে নিরাপত্তা প্রদান করাটাও জরুরি। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডেটাকে মুক্ত রাখার পদ্ধতিকে ডেটা সিকিউরিটি বলা হয়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডেটাকে মুক্ত রাখার পদ্ধতিকে ডেটা সিকিউরিটি বলা হয়। অন্য কথায় ডেটাবেজে অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ করাই হলো ডেটা সিকিউরিটি। অন্যভাবে যদি বলি আমরা, ডেটাবেজে অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণ করাই হলো ডেটা সিকিউরিটি। যে কে অ্যাক্সেস করতে পারবে, কে করতে পারবে না, সেই অ্যাক্সেস নিয়ন্ত্রণ করাটাই হলো ডেটা সিকিউরিটি। আচ্ছা, এক্ষেত্রে ডেটা সিকিউরিটি মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো নাম্বার হলো ডেটা সিকিউরিটিকে মূলত আমরা একটা হলো ডেটাবেজের যে সিকিউরিটি আছে সেটা দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি বলতে আমরা বুঝাই অবজেক্ট লেভেলের ডেটাবেজে অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা, অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ করা। কে অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস মানে কে ব্যবহার করতে পারবে, কে পারবে না। কোনো ব্যবহারকারী ফেসবুকে টেক্সট, অডিও, ভিডিও, ছবি ইত্যাদি আপলোড বা ডাউনলোড করতে পারে, কিন্তু কি বললাম, কিন্তু তার ফেসবুকে স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না। ফেসবুকের যে কাঠামো, ডিজাইন, সেটা পরিবর্তন করতে পারে না, কারণ সেটা একটা লিমিট দেওয়া থাকে, সেই লিমিটের মাধ্যমে তো থাকে। সেটাকে বলছি আমরা ডেটা সিকিউরিটি। আর এছাড়া আরেকটা হলো সিস্টেম সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি বলতে বোঝায় সিস্টেম লেভেলে ডাটাবেজের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা, অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ করা। কোনো ব্যবহারকারী ডাটাবেজের সাথে সংযোগের জন্য অনুমোদিত কিনা, মানে অনুমোদন দেওয়া আছে কিনা সেগুলো থাকতে হবে। যেমন ফেসবুক ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই একটা বৈধ আইডি এবং পাসওয়ার্ড লাগবে। যদি কোনো ব্যক্তি ভুল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে অ্যাক্সেস করতে চায়, সিস্টেম তাকে অ্যাক্সেস করতে দিবে না।
বা সিস্টেম তাকে ব্যবহার করতে দিবে না। তাহলে সিস্টেম সিকিউরিটি হলো যে তুমি যে ব্যবহার করছো সেটার জন্য অবশ্যই একটা হলো ডেটাগুলোকে সিকিউরিটি রাখা, তার কোন কোন স্ট্রাকচার কেমন থাকবে সেটাগুলো নিয়ন্ত্রণ করা। একটা হলো সিস্টেম সিকিউরিটি, যে তুমি ব্যবহার করছো তোমার অনুমোদন দেওয়া আছে, তুমি ব্যবহার করার জন্য অবশ্যই তোমার একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার নেম পাসওয়ার্ডের আলোকেই সেটা ব্যবহার করবা। এটাকে বলছি আমরা সিস্টেম সিকিউরিটি। ডেটাবেজের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের আরো কিছু তথ্য জানা দরকার, একটা অনুমোদন ব্যতীত ডেটা অ্যাক্সেস না করা। অনুমোদন যাদের থাকবে তাদের বাইরে যেন কেউ অ্যাক্সেস না করতে পারে। ব্যবহারকারী ডেটা ব্যবহার করার অধিকার সংরক্ষণ করা, কে ব্যবহার করতে পারবে কে পারবে না তার ব্যবহারকারী অধিকারটা সংরক্ষণ করা। ডিস্ক ব্যবহার নিয়ন্ত্রণ করা। এখন ডিস্ক ব্যবহার বলতে বলি আমরা যে আমরা যে হার্ড ডিস্ক বা এখানে মেমোরি ডিস্ক আছে সেটা কে কে ব্যবহার করতে পারবে কে পারবে না সেগুলো ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হবে। সিস্টেম রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, সিস্টেম রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এবং সর্বোপরি ইউজার অ্যাকশন অডিট ও নিয়ন্ত্রণ করা। ইউজার অ্যাকশন অডিট ও নিয়ন্ত্রণ করা, ইউজাররা কোন ইউজাররা ব্যবহার করতে পারবে এবং সেগুলোকে অডিট করা, মনিটরিং করা বা নিয়ন্ত্রণ করা। দেখো ফেসবুক, জিমেল অ্যাকাউন্ট বা বড় বড় সাইটগুলো অনেক সময় দেখা যায় তাদের কিছু কিছু অ্যাকাউন্ট তারা মুছে ফেলায়। কারণ হলো কি, কে ব্যবহার করবে কে করতে পারবে না বা কার কি সমস্যা বা কে নিয়ম বহির্ভূত কাজ করছে সেগুলোকে মুছে বাদ দিয়ে দেওয়াই হলো ইউজার অ্যাকশন অডিট ও নিয়ন্ত্রণ করা। বুঝছেন? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসেন। স্যার হ্যাঁ স্যার ফেসবুক যে স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না স্যার, এটা মানে কি? আচ্ছা, ফেসবুকে যে একটা ডিজাইন আছে না, ওই যে স্যার প্রোফাইল পিকচার যে স্যার মানে ইয়া তাহলে কইরা বা এরকম ভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে, কিন্তু ফেসবুকে তো তার নিজস্ব একটা আছে, স্ট্রাকচার আছে, ডিজাইন আছে না? জি স্যার আছে। মানে সেটা কেমন দেখা যাবে কি কি, সে ফেসবুকে এখন দুইটা স্ট্রাকচার ব্যবহার করে। ঠিক আছে, ফেসবুকে দুই ধরনের স্ট্রাকচার আছে, সেই দুইটার বাইরে কেউ ব্যবহার করতে পারবে না। মানে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। ঠিক আছে, যেমন এটার একটা স্ট্রাকচার আছে সফটওয়্যারে, এটা কি তুমি ইচ্ছা করলে এটা পাঠাইতে পারবা, চেঞ্জ করতে পারবা? বুঝো নাই? ধরো আমি আমার ফেসবুকে যাই, এই যে ফেসবুকে স্ট্রাকচার একটা ধরন আছে, এটা আছে, এই যে ধরনটা, এই ধরন যে তারা লেভেলটা তৈরি করছে, এই লেভেলটা তুমি চেঞ্জ করতে পারবে না। তার প্রোফাইলে যাও, তুমি প্রোফাইলে যাই ছবি দেওয়ার পরে যে ছবি দাও সেই ছবিটা এখানে এসে পরে এরকম গোল করে কাটতে নিয়ে আসে না? জি স্যার। একজন চিন্তা করলো না আমার ছবিটা এখানে দিব। ঠিক আছে, আগে কিন্তু ছবি অনেক আগে এরকম ছিল, ছবিটা এখানে স্কয়ার ছিল, এখন ডিজাইন চেঞ্জ আমি এটাই করছে। ভাবছিলাম। তাহলে এই যে তার কাঠামো স্ট্রাকচারটা, এটা কি আমি চেঞ্জ করতে পারবো? বুঝলেন নাই? হ্যাঁ নাফিসা, জি স্যার। নাফিসা, আচ্ছা দেখো ডেটা এনক্রিপশন। অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে ডেটা নিরাপদ রাখার জন্য যে পদ্ধতি ডেটা ভেঙে এলোমেলো করা হয় তাকে ডেটা এনক্রিপশন বলা হয়। আমরা অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে যে ডাটা নিরাপত্তা রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করি সেটাকে কি করা হয়, এলোমেলো ভাবে সাজিয়ে রাখা হয়, সেটাকে আমরা ডেটা এনক্রিপশন বলছি। ডেটা এনক্রিপশন হলো একটি প্রক্রিয়া যেখানে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করে যাতে করে এটি সর্বসাধারণ পড়ার ক্ষেত্রে দুঃসাধ্য হয়ে ওঠে। এখন সাইফার টেক্সট মানে আমার বলা শেষ করতে দে না, আমি তো এর মধ্যে ব্যাখ্যা না করলে তো সময় দিবই। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড যেগুলো চলে আসে সেগুলো তো আমি ব্যাখ্যা করবই বাবা, আমি জানি যে তোরা এটা সাইফার টেক্সট প্লেন টেক্সট বুঝোস না। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা দেখছি যে আমরা ডেটার নিরাপত্তা রাখার জন্য ডেটার একটা গঠন চেঞ্জ করা হয়। যেমন আমি তোদেরকে আমি একটা ইশারা শিখাই দিলাম যে এই ইশারা করলে তোরা এই কাজটা বুঝবি, কিন্তু তোদের আমি বুঝাই দিছি ইশারা অন্যটা, কিন্তু তোরা বুঝছো কি আরেকটা, তাই না? আমি বলছি যে আমি এ বি সি লিখছি, হ্যাঁ, এখন গঠন হলো আমি এটাকে কি করলাম, বি সি ডি লিখছি। তাহলে আমি যখন বিসিডি লিখবো তোরা সবাই কি করবি, এক ডিজিট করে কমায় বুঝবি যে স্যার এবিসিডি বলছে।
অনেক সময় আমরা সংকেত ইশারা ইঙ্গিতে বলি না? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো তুমি যে পাসওয়ার্ড গুলো ব্যবহার করি বা ডেটা গুলোকে রাখি, ডেটা গুলো যদি সহজে এবিসিডি থাকে, আর তোমাদের আমি জোরে জোরে বললাম এবিসিডি, তাহলে তোমরা সবাই বুঝে ফেললে এবিসিডি, তাহলে এই যে যে আমি যে সংখ্যাটা বলছি সেটাই বুঝছো, সেটা হলো প্লেন টেক্সট। আর পরবর্তীতে যে সংকেত তৈরি করছি সেটা হলো সাইপার টেক্সট। মানে হলো আমি তোমাদের 100 জন স্টুডেন্ট আছে, কিন্তু আমি এর মধ্যে 5 জনকে বলে রাখছি যে আমি এই জিনিস বললে তোরা এটা বুঝবি, ওটা বুঝবি না। তাহলে সংকেত বুঝাই দিলাম, চেঞ্জ করে দিলাম। তাহলে আমি যখন একটা জিনিস বলছি সেটাকে চেঞ্জ করে একটা রূপে নিচ্ছি, এই রূপটাকে বলছি প্লেন টেক্সটকে সাইপার টেক্সটে রূপান্তর করে। প্লেন টেক্সট হলো যেটা আমরা বুঝতে পারছি, আর সাইপার টেক্সট হলো পরিবর্তিত রূপ। যখন আমরা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে সেই প্লেন টেক্সটটাকে সাইপার টেক্সটে রূপান্তর করে। মনে কর তুই একটা পাসওয়ার্ড দিছিস এবিসিডি, সে চেঞ্জ করছে, প্রথম অক্ষরে 1 ডিজিট পরে এটা বি হয়ে যাবে, বিটা সি হয়ে যাবে, সিটা ডি হয়ে যাবে। তাহলে এখন যদি কেউ এই পাসওয়ার্ড দেখে, কেউ কি বুঝতে পারবে যে তুই পাসওয়ার্ড কি দিছ? হ্যাঁ, বুঝতে পারবে না। কিন্তু তুমি যে এটা 1 ডিজিট চেঞ্জ করছো, এটা কি তুমি জানো? তুমি ছাড়া তো কেউ জানে না। সংকেতটা জানে? হ্যাঁ, সংকেতটা জানে না। কারণ ফেসবুকে যখন আমরা ইমেলে পাসওয়ার্ড দিই বা ইমেলে ফেসবুকে যখন পাসওয়ার্ড দিই, এই পাসওয়ার্ড ইন্টারনেটে যাওয়ার আগেই তোমার ল্যাপটপ মোবাইল থেকে বের হওয়ার সাথে সাথেই সেটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কি করা হয়? চেঞ্জ হয়ে সেটা যাইতে থাকে। তাহলে চেঞ্জ হয়ে যখন যায়, তুমি প্রথমটা 1 ডিজিট, মনে করো প্রথমটা এ এ দিছো, সেটা বি হয়ে যাবে, বি দিছো সেটা ডি হয়ে যাবে, ডি দিছো সি দিছো, ডি ই এফ হয়ে যাবে। মানে প্রথমটা 1 সংখ্যা, পরেরটা 2 সংখ্যা পরে, পরেরটা 3 সংখ্যা পরে। তাহলে দেখো এখানে কিন্তু তুমি ছাড়া কেউ জানতেছে না যে লজিকটা কিভাবে সেটা চেঞ্জ করছি, রূপটা কিভাবে চেঞ্জ করছি। তাহলে এই যে প্লেন টেক্সটকে সাইপার টেক্সটে রূপান্তর করা হয়, এটাকে বলছি আমরা ডেটা এনক্রিপশন। এনক্রিপশন হলে ডেটা সিকিউরিটি বেড়ে যায়। আশা করি বুঝতে পারছো এখন। জি স্যার। কোনো কোশ্চেন আছে? এখন কোশ্চেন থাকলে বল। নাই। স্যার, সাইপার টেক্সট বলতে মানে কোন একটা নির্দিষ্ট কিছু না, যে যে কোনো ভাবে পরিবর্তন করলে কি ওটা সাইপার টেক্সট হলো? মানে আমি আমার মন মতো ইচ্ছে করে পরিবর্তন করলাম। এখন মনে কর তুই একটা সফটওয়্যার তৈরি করছ, তুই সাইপার টেক্সট করবি তোর মন মতো। আমি একটা সফটওয়্যার তৈরি করছি, আমার সাইপার টেক্সট কি করব? আমার মতো করব। কারণ আমার যদি পাসওয়ার্ড তুই জানোস, তোরটা আমি জানি, পরিবর্তনটা জানি, তাহলে কি পাসওয়ার্ড সিকিউরিটি থাকলো? না। এই কারণে সাইপার টেক্সটে পরিবর্তন হয় যার যে যুক্তি অনুসারে চেঞ্জ করে, বুঝছ নাই? বুঝছি। থ্যাংক ইউ মিতুল। স্যার হ্যাঁ, স্যার এটা কি মানে যে সফটওয়্যার তৈরি করবে সেই শুধুমাত্র চেঞ্জ করতে পারবে নাকি আমরাও চেঞ্জ করতে পারবো? শোনো, এই যে ডাটাবেস তৈরি করবে সে তৈরি করবে। আমরা তো ডাটাবেস কিভাবে তৈরি করি, আমরা তো একজন ডেভেলপার, আমরা তো আর সফটওয়্যার ব্যবহারকারী না, আমরা ডেভেলপার। যে ডাটাবেস তৈরি করবে সে এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবে। যেমন ফেসবুকের ডাটাবেস, গুগলের ডাটাবেস, এটা ফেসবুকে হাজার হাজার প্রোগ্রামার আছে, কিন্তু সবাই এনক্রিপশনটা জানে না। হাতে গোনা 1-2 জন বা 3 জন জানে যে কিভাবে এনক্রিপশন দেওয়া আছে, বুঝছো? জি স্যার। ফেসবুক, গুগল, ইয়াহু, মানে হ্যাঁ, গোপাল ভার্মা তারাই মনে হয় জানে যারা তৈরি করছে। হ্যাঁ, এখানে 1-2 জন জানে সবাই। আবার মনে কর ধরো আমি একটা বড় একটা সার্ভার চালাই, এখানে শুধু আমি একা জানলে তো হবে না, আমার সাথে আর 1-2 জন, কারণ কোনো কারণে এই যদি আমি মারা যাই তাহলে এটা অল্টার কেউ জানতে হবে না, জি এরকম স্যার, ভাবে বুঝতে পারছি। কেউর মধ্যে জানা দেওয়া থাকে। তাহলে তুমি যখন পাসওয়ার্ডটা দিচ্ছ মূলত 4টা অংশ থাকে। যেমন দেখো এনক্রিপশনে আমরা মূলত 4টা অংশ থাকে। একটা হলো প্লেন টেক্সট, ডেটা পাঠানোর পূর্বে যেখানে ডেটা পাঠানোর পূর্বে যেভাবে থাকে, যা দেখলে আমরা সবাই বুঝতে পারি তাকে প্লেন টেক্সট বলি। তুমি হ্যালো নামে একটা শব্দ লিখছো, সেটা হলো প্লেন টেক্সট, যেটা আমরা সবাই বুঝতে পারি। তুমি যা বুঝছো আমিও তাই বুঝছি, তুমি যা বলছো আমি তাই দেখছি, মানে একই জিনিস, সেম টু সেম, সেটাকে হলো প্লেন টেক্সট।
তারপরে দেখো সাইপার টেক্সট, ডেটা এনক্রিপশন করার পর যেভাবে থাকে তা দেখলে কেউ বুঝতে পারবে না, তাকে সাইপার টেক্সট বলছি। মানে তুমি হ্যালো লেখছো, সেটা সংকেতে চলে আসছে, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য তুমি কি এটা দেখলে বুঝতে পারবে কেউ যে এটা এটা হ্যালো সংকেত, হ্যালোটাকে এরকম করছে, কেউ বুঝতে পারবে? জি না স্যার। তার এই যে যে রূপটা পরিবর্তন হলো, এটাই হলো সাইপার টেক্সট, যেটা মানুষ সবাই সহজেই বুঝতে পারবে না। আর এছাড়া এনক্রিপশন অ্যালগরিদম, যে পদ্ধতিতে প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সট এবং সাইপার টেক্সট থেকে প্লেন টেক্সটে রূপান্তর করা হয় তাকে এনক্রিপশন অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদম জানো তোমরা, ধাপে ধাপে কাজ করে। যে পদ্ধতি থেকে কি করে প্লেন টেক্সটকে সাইপার টেক্সটে রূপান্তর করে এবং সাইপার টেক্সটকে প্লেন টেক্সটে রূপান্তর করছি, সেটাকে আমরা এনক্রিপশন অ্যালগরিদম বলি। তারপর কি, এনক্রিপশন অ্যালগরিদমের ডাটাকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য যে গোপনীয় কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি। মূলত এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য, এনক্রিপ্টটা হলো যেটা প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সট করে, আর ডিক্রিপ্টটা হলো সাইপার টেক্সট থেকে প্লেন টেক্সট করে। এটার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করে, যে লজিকটা ব্যবহার করে, সেটাকে আমরা কি বলি, কি বলে থাকি। তাহলে প্লেন টেক্সটকে সাইপার টেক্সট এবং সাইপার টেক্সটকে প্লেন টেক্সটে যে রূপান্তর করছি, এই রূপান্তর করার জন্য যে কোড, গোপন কোড ব্যবহার করি, যেমন একটু আগে তোমাদের দুইটা উদাহরণ দিছি, যে আমি পাসওয়ার্ড লিখছি এবিসি, সেটা হয়ে চেঞ্জ হয়ে বিসিডি হয়ে গেছে একটা। আরেকটা দেখাইছি যে আমি এবিসিডি পাসওয়ার্ড দিব বা ডাটা দিব, কিন্তু সেটা হয়ে যাবে প্রথমটা বি হবে, পরেরটা ডি হবে, মানে প্রথমটা 1 অক্ষর, পরেরটা 2 অক্ষর, পরেরটা 3 অক্ষর চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে লজিকটা, যুক্তিটা, এই যুক্তিটাকে বলছি আমরা কি, বুঝছেন? আচ্ছা স্যার, এই জিনিসগুলো, এই সংজ্ঞাগুলো বই নেই কেন? নাই কেন? কেন বললো না? সিটে তো থাকার কথা, বইয়ে তো থাকার কথা। না স্যার, এরকম কি? কেন দিল না বইয়ে? বইতে আছে 572 পৃষ্ঠা স্যার। ডেটা এনক্রিপশনই আছে স্যার। হ্যাঁ, কিন্তু আমি তো পাচ্ছি না। ডেটা এনক্রিপশন থাকার কথা তো। আচ্ছা, রাইটারকে বলে দেবো না যেন পরের বার থাকে। হ্যাঁ না স্যার, আছে আছে, এই যে পিছন পরের দিকে ব্যবহারিক অংশের মধ্যে আছে স্যার, সারসংক্ষেপে, যে সারসংক্ষেপে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি তো এটা বলছি হলো স্যার শেষ না? বলছে তাকে থ্যাংক ইউ। বুঝলাম না, আমার চেয়ে তোদের তারা মনে হয় বেশি। তারপরে আবার ক্লাস আছে স্যার 7টা থেকে। 7টা থেকে তো আমাদের ক্লাস আছে, তো কি যে। আচ্ছা, ছুটি দেন। ইস, মনে খুব মানে আমার মনে তোদের মনে খুব কষ্ট করে পড়াইতেছি মনে হয়, জোর করে। আচ্ছা ঠিক আছে, না স্যার, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো, শেষ করবো। আমরা নেক্সট ক্লাসে এসকিউএল পড়ে আসবে সবাই। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে, গুড নাইট। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর জন্য স্যার, হ্যাঁ, আজকের দিনে যে স্যার 3টায় স্যার যে অনলাইনে ক্লাস করাইতেন প্রোগ্রামিং এ, স্যার এই ক্লাসটা কি স্যার অনলাইনে আর হবে না? অনলাইনে ওটা আগে গেছে, শেষ ওটা শেষের দিকে। এটাই তো স্যার আমি করতেছিলাম, কিন্তু স্যার আপনি যে এখন স্যার সরাসরি নিয়ে গেছেন। কে সরাসরি নিছে? আজকে স্যার তুই তো আজকেও করছস না, তুই একদিন করছ একদিন করস না। স্যার বুঝছ আপনাদের না? বললেন। আচ্ছা, তোদের মাঝে অনলাইনে কে কে পড়তে পারবি 5ম চ্যাপ্টার? স্যার আমি পারবো। 1 2 স্যার আমি পারবো। স্যার পারবো। দেখি তাহলে অনলাইনে একটা বেস রাখা যায় কিনা দেখি। এই সামন্তা স্যার, শান্তা নাই, সামিয়া না? ওকে, তাহলে থাকুক আজকে, খুদা হাফেজ। না,